স্টার্ট করি। দেখ কেমিক্যাল বন্ডিংয়ে লাস্ট ক্লাসে আমি পড়েছিলাম হচ্ছে আয়নিক বন্ডের মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টারের ডেভেলপমেন্ট, ফাজান্স রুল। ফাজান্স রুলের মধ্যে দেখেছিলাম হচ্ছে ফাজান্স রুলের অ্যাপ্লিকেশন, ডিফারেন্ট প্রপার্টি কীভাবে ভ্যারি করছে, সলিবিলিটি, কালার, এই জিনিসগুলো, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, যার মধ্যে কিছু কোশ্চেন আনসার দেখবি আজকে পাঠিয়েছি, ওখান থেকে আর কোনো কোশ্চেন আনসার নেই, ওই টাইপেরই কোশ্চেন আনসার আসবে বেসিক্যালি, বুঝতে পেরেছিস? পাঠানো আছে, দেখবি কীভাবে লিখতে হবে জাস্ট অ্যাকর্ডিং টু ফাজান্স রুল বলে কী লিখবো। তো যাই হোক, লাস্ট ক্লাসে আমি দেখেছি হচ্ছে আয়নিক বন্ড। এখন আয়নিক বন্ডের মধ্যে আমার তো সিলেবাসে যা ছিল বোর্ড এক্সামের সবই শেষ। তোকে আজকের ক্লাসে পড়ে আসতে বলেছিলাম হচ্ছে ক্লাস 10 লেভেল থেকে কি পড়ে আসতে বলেছিলাম, লুইস ডট স্ট্রাকচার। লুইস ডট স্ট্রাকচার আমি সবাই করেছিলাম ক্লাস 10 লেভেলে, ফার্স্ট চ্যাপ্টার কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে লুইস ডট স্ট্রাকচার। লুইস ডট স্ট্রাকচারে কি আঁকতাম ছবি, বেসিক্যালি লুইস ডট স্ট্রাকচারে ছবি আঁকতাম হচ্ছে, সাপোজ NaCl এর লুইস ডট স্ট্রাকচার বলেছে, কি ছবি আঁকতিস হচ্ছে ক্লোরিনকে সাপোজ সোডিয়াম ইলেকট্রন দিল, তারপরে ওদের ভ্যালেন্স শেলে কতগুলো ইলেকট্রন আছে ডট ফর্মে আঁকতিস, বা যদি বলে দিত কোশ্চেনে মেনশন করতে ক্রস ফর্মে আঁকতে, তাহলে ক্রস ফর্মেটে আঁকতিস, এরকম ছিল। এই জিনিস ছিল হচ্ছে তোর ক্লাস 10 লেভেলে লুইস ডট স্ট্রাকচার, মনে আছে? লুইস ডট স্ট্রাকচার কার কার রেখেছি, অনেকজন রেখেছিলাম ক্লাস 10-এ। সিলেবাসে তো ছিল হচ্ছে ICSE বোর্ডে স্পেশালি ছিল হচ্ছে MgCl2 স্ট্রাকচার ছিল, NaCl এর স্ট্রাকচার ছিল, সোডিয়াম অক্সাইডের স্ট্রাকচার ছিল, ঠিক আছে? কি বলছিস? আয়নিক বন্ডের মধ্যে ছিল হচ্ছে এগুলো, আর কোভ্যালেন্ট বন্ডের মধ্যে ছিল হচ্ছে ওয়াটার, সব বোর্ডেই ছিল ওয়াটারের স্ট্রাকচার, ঠিক আছে? তারপর হচ্ছে অ্যামোনিয়া স্ট্রাকচার, CCl4 এর স্ট্রাকচার, CH4 এর স্ট্রাকচার, O2 মলিকুলার স্ট্রাকচার, N2 মলিকুলার স্ট্রাকচার, সবারই ছিল লুইস ডট স্ট্রাকচার, যেটা তুই ক্লাস 10 লেভেল থেকে দেখে এসেছিস বাড়িতে। এমন কিছু বিশাল বড় পার্ট না, তো দেখে আসার উচিতই ছিল আজকে, ঠিক আছে? তো যাই হোক, খাতার মধ্যে আজকে আমি তো হেডিং দেবো, আজকে ঢুকবো হচ্ছে কোভ্যালেন্ট বন্ডের মধ্যে। তাহলে খাতায় হেডিং দে কোভ্যালেন্ট বন্ড। আয়নিক কম্পাউন্ডের লুইস ডট স্ট্রাকচার নিয়ে আর তো সেরকম কিছু নেই, যা আছে কোভ্যালেন্ট বন্ডের কোভ্যালেন্ট মলিকুলের লুইস ডট স্ট্রাকচার নিয়ে। তো লুইস ডট স্ট্রাকচার কোভ্যালেন্ট মলিকুলের রেসপেক্টে একটু অ্যাডভান্স লেভেলে যাবো স্বাভাবিকভাবেই, সেগুলো তোর স্কুলের এক্সামে সিলেবাসে আসে, ঠিক আছে? তো লুইস ডট স্ট্রাকচার ওই ক্লাস 10 লেভেলে যা পড়েছিলি তার উপর বেস করে আমি আরও কিছুগুলো পাঠিয়ে দেবো, তুই প্র্যাকটিস করবি বাড়িতে, ওগুলো স্কুলে আসে স্বাভাবিকভাবে, ঠিক আছে? আর স্কুলে যেগুলো করাবে সেগুলো তো ভালো করে দেখেই যাবি, কারণ ক্লাস 11-এ কিন্তু স্কুল কোশ্চেন করে, স্কুলের টিচারের হাতে কিন্তু এই জিনিসটা রয়েছে। ক্লাস 12-এ গিয়ে এই জিনিসটা নেই, কারণ ক্লাস 12-এ বোর্ড কোশ্চেন সেট করবে। ক্লাস 12-এ আলটিমেট এক্সাম হবে হচ্ছে বোর্ডের, তো বোর্ডের ভাই প্যাটার্ন আছে, বোর্ডের টাইপ অফ কোশ্চেন আছে সেট ওটা। তো ক্লাস 11-এ কিন্তু এই জিনিসটা স্কুল করবে স্বাভাবিকভাবেই, হতেই পারে ভাই। তো স্কুলের টিচার হয়তো বোর্ড এক্সামের সিলেবাস বাদ দিয়ে অন্য কিছু তার পড়িয়েছে, যেই সিলেবাস থেকে তার কিছু পড়িয়ে দিয়েছে, ওটা তো স্কুলের এক্সামে দিয়ে দিতেই পারি, ওটা স্কুলের টিচারের উপর ডিপেন্ড করে কমপ্লিটলি, ঠিক আছে? বুঝতেই পারছিস, ওই জন্য স্কুলে কী কী পড়াবে এই টপিকগুলো কালেক্ট করা তোর বেসিক রেসপন্সিবিলিটি। সে তুই স্কুলে যা আর না যা, যেভাবে ইচ্ছা হোক, ঠিক আছে? তাহলে খাতায় হেডিং দিয়ে চল কোভ্যালেন্ট বন্ডিং। তাহলে আয়নিক আমার তোর পড়া হয়ে গেছে, খাতা হেডিং দিস কোভ্যালেন্ট বন্ডিং, কোভ্যালেন্ট বন্ডিং বা কোভ্যালেন্ট বন্ড, ওকে? আচ্ছা, কোভ্যালেন্ট বন্ডিং হেডিং দিয়েছিস কোভ্যালেন্ট বন্ডিং। দেখ, কোভ্যালেন্ট বন্ডিং বা কোভ্যালেন্ট বন্ড কীভাবে ফর্ম হয় সেই জিনিস, সেই থিওরি আমার অনেক টাইমের সাথে সাথে ডেভেলপ হয়েছে। কী কী ডেভেলপ হয়েছে? প্রথম যে থিওরি ছিল, আমি তোকে একটু টাইম লাইনটা বলছি জাস্ট, কী কী থিওরি কখন কখন ছিল। প্রথম যে থিওরি ছিল হচ্ছে সেটা হচ্ছে আমার ছিল হচ্ছে লিউইস ডট থিওরি। তাহলে প্রথম ছিল হচ্ছে লিউইস থিওরি। লিউইস থিওরির পরে এগুলো চাইলে তুই খাতায় লিখবি, আমি এই কথাটা আর বারবার বলবো না, খাতায় লিখবি কি লিখবি না। লিউইস থিওরি প্রথমে ছিল। লিউইস থিওরি স্বাভাবিকভাবে কিছু লিমিটেশন ছিল, যার ফলে আমার পরের থিওরি আসছে। এইভাবে এক একটা থিওরির লিমিটেশন থাকে বলেই আমার পরের থিওরিটা ডেভেলপ হয় স্বাভাবিকভাবেই। তো লিউইস থিওরির পরে আমার তো এসছে হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি। ভ্যালেন্স বন্ড থিওরি লুইস থিওরির পরে এসছে ভ্যালেন্স বন্ড থিওরি। ভ্যালেন্স বন্ড থিওরির পরে এসছে আমার কি VSEPR থিওরি, ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, VSEPR থিওরি। VSEPR থিওরির পরে এসছে হচ্ছে আমার MOT, মলিকুলার অরবাইটাল থিওরি। MOTর পরে এসছে হচ্ছে আমার বেসিক্যালি CFT, ক্রিস্টাল ফিল্ড থিওরি। ক্রিস্টাল ফিল্ড থিওরির পরে এখন বেসিক্যালি চলছে ওয়ার্ল্ডে DFT, ডেনসিটি ফাংশনাল থিওরি, DFT। এই হচ্ছে আমার ডিফারেন্ট টাইমে অবশ্যই বন্ডিংয়ের ডিফারেন্ট থিওরি, যার মধ্যে লিউইস থিওরি আমি তুই ক্লাস 10 লেভেলে পড়েছি, ক্লাস 11 ওর উপরে একটুখানি অ্যাডভান্স লেভেলে যাবো। লিউইস থিওরি ক্লাস 11-এ তুই নতুন করে জানবি পুরো তিনখানা নতুন জিনিস, সেটা হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি, VSEPR থিওরি, ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, আর মলিকুলার অরবাইটাল থিওরি। এই তিনটা হচ্ছে তোর ক্লাস 11 লেভেলে। CFT, ক্রিস্টাল ফিল্ড থিওরি, এটা ক্লাস 12-এ কোঅর্ডিনেশন কেমিস্ট্রি চ্যাপ্টারে গিয়ে একটুখানি জাস্ট পার্ট হচ্ছে CFT। DFT পুরোপুরি কোয়ান্টামের পার্ট, ডেনসিটি ফাংশনাল থিওরি। বুঝতেই পারছি এটা তোর আমার কাছে এখনকার পার্ট নয়, এই বোঝা আমার তোর এখনকার কমন নয়। DFT এখন মডার্ন ওয়ার্ল্ডে সব কিছু DFT দিয়ে চলে, ডেনসিটি ফাংশনাল থিওরি। কোয়ান্টাম ফিজিক্স লাগবে, কোয়ান্টাম কেমিস্ট্রি লাগবে, সবই লাগবে, কোয়ান্টামের ম্যাথও লাগবে DFT দিয়ে ক্যালকুলেশন করতে গেলে। তাহলে খাতার মধ্যে চল এখন হেডিং দে 1 নাম্বার, কোভ্যালেন্ট বন্ডের মধ্যে 1 নাম্বার হেডিং দিচ্ছিস লিউইস থিওরি। কোভ্যালেন্ট বন্ডের মধ্যে এখন 1 নাম্বার হেডিং দিচ্ছিস কি লিউইস থিওরি। লিউইস থিওরি
লিউইস থিওরি। তো লিউইস থিওরি সম্পর্কে বেসিক আইডিয়া আমার তোর ক্লাস 10 লেভেল অলরেডি আছে ভাই। স্ট্রাকচার তো আমি গেছি লুইস থিওরির উপর বেস করে। কী ছিল লুইস থিওরি? বেসিক্যালি লুইস থিওরি হচ্ছে আজ থেকে 100 বছর আগেকার থিওরি, 1923 1920 ওই সময়কার থিওরি। তো বেসিক্যালি লুইস থিওরি যখন ডেভেলপ হয়েছে তখন অবধি থাক আমার ইলেকট্রন অ্যাজ এ ওয়েভ বা ইলেকট্রন অ্যাজ এ ডুয়েল বিহেভিয়ার, এই জিনিসগুলো তখন অতটাও ওয়েল এস্টাবলিশ হয়নি সবই ওই সময় দাঁড়িয়ে, ঠিক আছে? তো লুইস থিওরি তারা অনেক আগে থেকেই চলছে। দেখ লুইস থিওরি খাতার মধ্যে লেখ, 1 নাম্বার লেখ, অনলি ভ্যালেন্স শেল ইলেকট্রন ইজ শোন। লুইস থিওরির মধ্যে লিখতে যাচ্ছি 1 নাম্বার, অনলি ভ্যালেন্স শেল ইলেকট্রন ইজ শোন, অনলি ভ্যালেন্স শেল ইলেকট্রন ইজ শোন। এক্স্যাক্টলি ভাই তুই ক্লাস 10 লেভেলে যে লুইস ডট স্ট্রাকচার আঁকতিস দেখবি ওখানে তুই একমাত্র ভ্যালেন্স শেলের ইলেকট্রনগুলো আঁকতিস, ভ্যালেন্স শেলের ইলেকট্রন আঁকতিস, ইনার শেলের ইলেকট্রন আঁকবি না। কেন আঁকবি না? কারণ ওগুলো বন্ডিংয়ে পার্টিসিপেট করেনি। তো ক্লাস 10-এ কিন্তু আমার এই স্ট্রাকচার ছিল, ঠিক আছে? তো 1 নাম্বার কি লিখলাম? অনলি ভ্যালেন্স শেল ইলেকট্রন ইজ শোন। 2 নাম্বার লেখ, অক্টেট রুল ইজ ফলোড। 2 নাম্বার লেখ, অক্টেট রুল ইজ ফলোড, অক্টেট রুল ইজ ফলোড। ব্র্যাকেটে লিখবি ডুপ্লেট ইজ ফলোড হোয়ার এভার অ্যাপ্লিকেবল, ডুপ্লেট ইজ ফলোড হোয়ার এভার অ্যাপ্লিকেবল, ডুপ্লেট ইজ ফলোড হোয়ার এভার অ্যাপ্লিকেবল, ডুপ্লেট ইজ ফলোড হোয়ার এভার অ্যাপ্লিকেবল। তো তার 18 মিনিটস মতন আছে। ডুপ্লেট ইজ ফলোড হোয়ার এভার অ্যাপ্লিকেবল। ডুপ্লেট মানে কি? ডুপ্লেট মানে হচ্ছে বেসিক্যালি হিলিয়ামের কেস, আউটার মোস্ট শেলে দুখানা ইলেকট্রন, ঠিক আছে? হাইড্রোজেন যেমন ভাই আমার ডুপ্লেটের মতন হতে চায়, ডুপ্লেট, হাইড্রোজেন তার অক্টেট করে না, ও ডুপ্লেট, ঠিক আছে? তো ডুপ্লেট যার যখন হবে তার আমার ডুপ্লেট ফলো করবো। এই ছিল হচ্ছে আমার বেসিক্যালি লুইস থিওরির স্ট্রাকচার। H2 স্ট্রাকচার তুই ক্লাস 10-এ আঁকতিস। H2 স্ট্রাকচার কীভাবে আঁকতিস এগুলো তোকে আর এখন আঁকতে হবে না, তুই ক্লাস 10-এ এগুলো আঁকতিস। H2 কীভাবে আঁকতিস বলতো? এইচের একটা ইলেকট্রন আর এইচের একটা ইলেকট্রন ভাই প্লাস, মানে দুজনে আছে এরকম, তারপরে দুজনের মধ্যে আমার কি হলো ভাই বন্ড ফর্ম হলো, এই এইচ ওই এইচের একটা করে ইলেকট্রন। এই ছিল হচ্ছে আমার লুইস ডট স্ট্রাকচার না ক্লাস 10-এ আঁকা? বা আমি এটাকে এরকম আঁকতে পারতাম, এই যে মাঝামাঝি আছে দুখানা ইলেকট্রন, এইটা কিন্তু লুইস ডট স্ট্রাকচার। আর ক্লাস 9-এ তুই শিখেছিলি ছবিটাকে এইভাবে আঁকা, এটা কিন্তু লুইস ডট অ্যাকচুয়ালি নয়, এটা কিন্তু অরবিট ডায়াগ্রাম। দুটোর মধ্যে ডিফারেন্স আছে। এই গোল করে আঁকা মানে কিন্তু অরবিট ডায়াগ্রাম, এটা কিন্তু আলাদা জিনিস। আর লুইস ডট মানে কিন্তু আমি গোল আঁকবো না। যদি তোর ক্লাস 10-এ স্কুলে বলতে এটা আঁকলেও হবে, কিন্তু ওটা লুইস ডট না, তুই নাম্বার পাওয়ার জন্য হয়ে যেত, কিন্তু এটা লুইস না, ঠিক আছে? যাই হোক, তো আমার এই জিনিস ক্লাস 10-এ আমার দেখা এই স্ট্রাকচার, ঠিক আছে? আচ্ছা যাই হোক, পরেরটা লেখ। 2 নাম্বার লিখেছিস। 3 নাম্বার লেখ, 3 নাম্বার লেখ। 3 নাম্বার রুল থেকে তুই নতুন জিনিস এবার জানছিস। 3 নাম্বার লেখ, অক্টেট রুল ফর সেন্ট্রাল অ্যাটম, octet rule for central atom can be relaxed, octet rule for central atom can be relaxed, ব্র্যাকেটে লেখ octet rule for central atom can be relaxed, ব্র্যাকেটে লিখছিস can have more than 8 ইলেকট্রন। এইখান থেকে তুই নতুন জিনিস এবার জানা স্টার্ট হচ্ছে 3 নাম্বার পয়েন্ট থেকে। octet rule for central atom can be relaxed, ব্র্যাকেটে লিখলি কি can have more than 8 ইলেকট্রন, ঠিক আছে? বুঝেছিস? তার মানে কি? কিছুই বুঝিসনি অ্যাকচুয়ালি। দেখ বেসিক্যালি সেন্ট্রাল অ্যাটম, এই সেন্ট্রাল অ্যাটমের কনসেপ্ট তোর ক্লাস 10 লেভেলে জানা ছিল না। সেন্ট্রাল অ্যাটম মানে কি? সাপোজ ধর তুই ওয়াটার মলিকুল আঁকলি, H2O স্ট্রাকচার তুই ক্লাস 10-এ পড়েছিস। সেন্ট্রাল অ্যাটম মানে কি ভাই? মাঝখানে কি আছে? মাঝখানে কি আছে? সেন্ট্রাল ওয়াটার, অক্সিজেন, তার মানে ওয়াটারের জন্য সেন্ট্রাল অ্যাটম হলো অক্সিজেন। অ্যামোনিয়া NH3, সেন্ট্রাল অ্যাটম কি হবে? নাইট্রোজেন। H2 সেন্ট্রাল অ্যাটম কি হবে? কেউ না, মাঝামাঝি তো কেউ নেই, ঠিক আছে? বুঝতে পেরেছিস? মিথেন, মিথেনের সেন্ট্রাল অ্যাটম কি হবে? কার্বন। CCl4 সেন্ট্রাল অ্যাটম কি হবে? কার্বন। বুঝতেই পারছিস? N2 সেন্ট্রাল অ্যাটম কি হবে? কেউ না। বুঝতে পারলি? তার মানে সেন্ট্রাল অ্যাটমের জন্য আমার এইবারে কি হতে পারে? দেখ সেন্ট্রাল অ্যাটমের জন্য আমার হতে পারে যেটা অক্টেট রিল্যাক্স হতে পারে, তার মানে কি অক্টেটের 8টার থেকে বেশি ইলেকট্রন হতে পারে। কেন? তার কারণ ভাই সবাই তো আর এরকম ইনার্ট গ্যাসকে ফলো করছে না। ইনার্ট গ্যাসকে না ফলো করার কারণ কি ভাই? দেখেছিলাম জেনন তো আমার বানিয়ে ফেলে কম্পাউন্ড, তাই ইনার্ট গ্যাসকে কেউ ফলো করে না, ওটা ভুল কনসেপ্ট, ঠিক আছে? তো যাই হোক চল দেখ, বেসিক্যালি তোকে যদি আমি দেখাই H2SO4 এর স্ট্রাকচার, সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচার। দেখ সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচার হচ্ছে আমার এটা, এটা হচ্ছে আমার সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচার, এটা হচ্ছে আমার H2SO4 এর স্ট্রাকচার। বেসিক্যালি দেখ মডার্ন ওয়ার্ল্ডে, মডার্ন সাইন্টিফিক ওয়ার্ল্ডে ডিফারেন্ট টেকনিক আছে যেখান থেকে তুই একদম বলতে পারবি ভাই মলিকুলের মধ্যে কোন কোন টাইপের বন্ড কটা আছে সেটাও তোর পক্ষে বলা পসিবল। যার মধ্যে একটা স্পেকট্রোস্কোপিক টেকনিক আছে হচ্ছে IR স্পেকট্রোস্কোপি। IR স্পেকট্রোস্কোপিতে আমি কি পাই? ধর আমি যদি কোনো মলিকুলের IR স্পেকট্রোস্কোপি নিই, আমি সিম্পলি বলতে পারবো ওই মলিকুলের মধ্যে কটা কি টাইপের বন্ড আছে। কেন? IR স্পেকট্রোস্কোপিতে ডিফারেন্ট বন্ডের জন্য ডিফারেন্ট পিক পাওয়া যায়, ঠিক আছে? আমি ধর পিক পেলাম এরকম, ডিফারেন্ট বন্ডের জন্য ডিফারেন্ট পিক পেলাম।
ঠিক আছে, ডিফারেন্ট বন্ডের জন্য ডিফারেন্ট পিক পাচ্ছি মানে কি ডিফারেন্ট ভ্যালুতে আমি ডিফারেন্ট বন্ডের জন্য ডিফারেন্ট পিক পাবো। তার মানে কি এস সিঙ্গেল বন্ড এর জন্য আমি একটা জায়গায় একটা পিক পাবো, এস ডাবল বন্ড এর জন্য একটা জায়গায় একটা পিক পাবো। তুই ইসিজির ডায়াগ্রাম দেখেছিস? ইসিজির ডায়াগ্রাম, ইসিজি কোথায় করে? ইসিজি কোথায় প্রবলেম থাকলে ইসিজি করে? হার্টে বেসিক্যালি ইসিজি। তো ইসিজিতে তো পুরো ডায়াগ্রাম, আর তো কিছু নেই ওখান থেকে, কিন্তু এই ডায়াগ্রাম থেকে সব ইনফরমেশন পেয়ে যাস, যা ইনফরমেশন পাওয়ার। সিমিলারলি আইআর স্পেকট্রোস্কোপিতে আমি এরকম ডায়াগ্রাম থেকে পেয়ে যাবো হচ্ছে ভাই কোন বন্ড কটা, সেটা বলা পসিবল। আইআর স্পেকট্রোস্কোপি বুঝতে পারলি, ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি। আর যে গ্রাফটা পাই এটা বলে স্পেকট্রাম, আইআর স্পেকট্রাম। ওকে, তো যাই হোক, এইটা হচ্ছে আমার H2SO4 এর স্ট্রাকচার। তো এই স্ট্রাকচার কিন্তু ওই সিম্পল লেভেলে লুইস ডট স্ট্রাকচার না, যেহেতু আমি হাই লেভেলে গিয়ে স্ট্রাকচার বার করতে পারি। তো যখন লুইস পড়বো, লুইসের মধ্যে আমি ওটাকে ইমপ্লিমেন্ট দেবো, স্বাভাবিকভাবে ইমপ্লিমেন্ট করবো ওটাই, বুঝতে পেরেছিস? বল কোনটা এক্সপ্লেনেশন বলেছে না লিখতে? স্ট্রং ইলেকট্রোলাইট উইক ইলেকট্রোলাইট তো বলেছে না, লিখতে বলেছে না? বিহেভিয়ার লেখা আছে তো। তার আগে লেখা আছে দেখ, হাউ চেঞ্জেস, সেটাও তোকে বলতে হবে, জাস্ট লাইনে এটা পাঠানো ছিল বস। যাই হোক চল, আমি কি বুঝলাম তার মানে ভাই হাইয়ার লেভেলে যে রেজাল্টটা পাবো সেটাকে আমি এই লুইসের মধ্যে ইমপ্লিমেন্ট করে দেবো স্বাভাবিকভাবে। এখন দেখ, তার মানে H2SO4 এর স্ট্রাকচার, এটা খুব ভালো কথা, H2SO4 এই স্ট্রাকচারটাই হবে। দেখ H2SO4 এর স্ট্রাকচারে সালফার হচ্ছে আমার সেন্ট্রাল অ্যাটম। সালফারের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন আছে? ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন আছে ভাই? কীভাবে ভ্যালেন্স শেলের ইলেকট্রন কাউন্ট করে ভাই? এই যে হাইড্রোজেনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন ছিল? নিজের ইলেকট্রন প্লাস অন্যের ইলেকট্রন, দুখানা ইলেকট্রন। সালফারের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন হবে? কটা ইলেকট্রন আছে সালফারের বল দেখি, বোন কটা আছে সালফারের ভ্যালেন্স শেলে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। সালফারের ভ্যালেন্স শেলে 12খানা ইলেকট্রন, বুঝতে পেরেছিস? তার মানে সালফারের ভ্যালেন্স শেলে 12টা ইলেকট্রন কীভাবে বলো বুঝেছিস? আরে ভাই এইগুলো সব কোভ্যালেন্ট বন্ড, তার মানে সালফারের 1 2 গেল, 3 4 5 6 7 8 9 10 11 12, সালফারের 12টা ইলেকট্রন। তার মানে কী হলো বলতে ভাই অক্টেটকে ছাড়িয়ে বেরিয়ে গেছে। এটা অবশ্যই অ্যাপ্লিকেবল, কোনো অসুবিধার কিছু নেই। দেবান একটু পিছিয়ে বস, নাহলে পায়ে লেগে যাবে। তার মানে এই হচ্ছে আমার লুইস ডট স্ট্রাকচার, এটা অ্যাকসেপ্টেবল সালফারের রেসপেক্টে H2SO4 এর। তাহলে এই স্ট্রাকচার কোথা থেকে কীভাবে আসলো? এখন দেখ কোন লুইস ডট স্ট্রাকচার আসলো সেগুলো আমার তোর বোর্ড এক্সামের পার্ট নয়। কোন লুইস ডট স্ট্রাকচার কেন আসলো সেগুলো যেই বা নিচে আছে স্বাভাবিক, ঠিক আছে? তোকে 5-6খানা স্ট্রাকচার রেখে দেবে, ধর তোকে একটা এই স্ট্রাকচার দিল, একটা দেবে হচ্ছে এইরকমের স্ট্রাকচার, এই একটা স্ট্রাকচার দেবে, দিয়ে বলবে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। সেগুলো কিন্তু যেইর পার্ট, সেগুলো আমি তো এখন যাবো না। কোন লুইস ডট স্ট্রাকচারটা আমার স্টেবল হবে সেগুলো আমার বোর্ড এক্সামে নেই, ঠিক আছে? তো যাই হোক চল, এটা লিখলাম। আচ্ছা এবার রুল বলে লেখ, রুল বলে লেখ, রুল বলে এসছি লেখ, 1 নাম্বার লেখ। ওই ব্যাচে যা লিখেছে এটাই বলছি, রুল বলে 1 নাম্বার লেখ। হাইড্রোজেন অ্যান্ড ফ্লুরিন ক্যান বি নেভার আ সেন্ট্রাল অ্যাটম। হাইড্রোজেন অ্যান্ড ফ্লুরিন ক্যান নেভার বি আ সেন্ট্রাল অ্যাটম। হাইড্রোজেন অ্যান্ড ফ্লুরিন ক্যান নেভার বি আ সেন্ট্রাল অ্যাটম। হাইড্রোজেন অ্যান্ড ফ্লুরিন ক্যান নেভার বি আ সেন্ট্রাল অ্যাটম, ঠিক আছে? কেন ভাই? তার কারণ ভাই তুই বল, হাইড্রোজেন ফ্লুরিনের ভ্যালেন্সি কত? 1। তুই ক্লাস 9-10 লেভেলে ভেরিয়েবল ভ্যালেন্সি কতটা শুনেছিলি? সবাই যে আবার সবাই ফিক্সড ভ্যালেন্সি শো করে এমন কোনো কথা নেই। হ্যালোজেনগুলোর মধ্যে ফ্লুরিন বাদ দিয়ে সবাই আলাদা আলাদা ভ্যালেন্সি শো করে। কেন শো করে? যখন আমি ভিভিটি পড়বো তখন দেখতে পারবো। ভিভিটি মানে হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি, বা ভিএসি পর যখন পড়বো দেখে নেবো, কারণ হচ্ছে আমার সবার আলাদা আলাদা ভ্যালেন্সি শো করে, ঠিক আছে? তো হ্যালোজেনগুলোর মধ্যে ফ্লুরিন শো করে হচ্ছে আমার একমাত্র এক ভ্যালেন্সি। যে আমার একটা মাত্র বন্ড ফর্ম করে তাকে আমি মাঝখানে আঁকবো কী করে? মাঝখানে যে আঁকবো তার তো অনেকগুলো অনেক দিকে বন্ড থাকবে। তার মানে বুঝতে পেরেছি, হাইড্রোজেন এক ভ্যালেন্সি শো করে আর ফ্লুরিন শো করে হচ্ছে এক ভ্যালেন্সি, তাকে আমি মাঝখানে কোনোদিনও আঁকতে পারবো না। বোঝা গেল? 2 নম্বর পয়েন্ট লেখ, octet of corner atoms, octet of corner atoms। কর্নার অ্যাটম মানে কি ভাই? এই যে ভাই অক্সিজেন হাইড্রোজেন এই অ্যাটমগুলো, ঠিক আছে? যাই হোক পাশে, বোঝা গেল? টার্মিনাল অ্যাটম বা কর্নার অ্যাটম। octet of corner atoms must be complete, octet of corner atoms must be complete। ব্র্যাকেটে লিখে রাখ ডুপ্লেট ফর হাইড্রোজেন, ব্র্যাকেটে লিখ ডুপ্লেট ফর হাইড্রোজেন, ডুপ্লেট ফর হাইড্রোজেন, ডুপ্লেট না, হ্যাঁ ডুপ্লেট, ডিউপিএলইটি, ডুপ্লেট না, ডুপ্লেট বিরিয়ানি না, ডুপ্লেট, ডিউপিএলইটি। 3 নাম্বার লেখ, রুলের মধ্যে 3 নাম্বার লিখছিস, সেন্ট্রাল অ্যাটম। 3 নাম্বার লেখ, সেন্ট্রাল অ্যাটম ক্যান হ্যাভ 8 or more electron। সেন্ট্রাল অ্যাটম ক্যান হ্যাভ 8 or more electron, এইমাত্র লিখলাম। 4 নাম্বার লেখ, সেন্ট্রাল অ্যাটম tries to remain
central atom tries to remain in maximum covalency. Central atom tries to remain in maximum covalency. কোভ্যালেন্সি মানে কি, যারা আলাদা আলাদা ভ্যালেন্সি দেখায়, ঠিক আছে। সেন্ট্রাল অ্যাটম ট্রাইস টু রিমেন ম্যাক্সিমাম কোভ্যালেন্সি। আচ্ছা, এবার কোভ্যালেন্সি কিছু কিছু লিখবো, তো সিলেবাসের মধ্যে মেনশন করে দেওয়া আছে কার কার লাগবে। তো যাই হোক, চল আমি দেখে রাখি। তুই বল, অক্সিজেন কত কত ভ্যালেন্সি শো করতে পারে বলতো? H2O-তে অক্সিজেন কটা বন্ড ফর্ম করে? H2O-তে অক্সিজেন কটা বন্ড ফর্ম করে? দুটো। তা অক্সিজেন কত ভ্যালেন্সি শো করছে বলতো? 2। বাড়ি থেকে পড়ে এসছিস লুইস ডট স্ট্রাকচার। হাইড্রোনিয়াম আয়ন ক্লাস 10-এ ছিল, হাইড্রোনিয়াম আয়ন H3O+। এর স্ট্রাকচার, H3O+ অক্সিজেন কটা বন্ড ফর্ম করে বলতো? 3টে। তার মানে অক্সিজেন আমার 2খানা বন্ড ফর্ম করতে পারে, 3টে করতে পারে। তাহলে অক্সিজেনের ভ্যালেন্সি কত হবে? 2,3 লেখ। তাহলে লিখে রাখ এর মধ্যে অক্সিজেন দিয়ে 2,3। অক্সিজেন 2,3। অক্সিজেন কত হলো? 2,3। তারপরে লেখ এবার সালফার সম্পর্কে দেখি। সালফার কত কত শো করতে পারে? এখন আমি তো বলতে পারবো না, যখন ভিভিটি বা ভিএসসি পেয়ার যাবো তখন বলে দেবো হচ্ছে সালফার কেন শো করে। লেখ সালফার 2,4,6। এখানে যে H2SO4 করে স্ট্রাকচার রেখেছিলাম, দেখ সালফার আমার 6খানা বন্ড ফর্ম করেছে, ঠিক আছে। ভ্যালেন্সি 6 শো করছে H2SO4। তো সালফার হচ্ছে কত? 2,4,6 লিখেছিস। তারপর একটা লেখ নাইট্রোজেন। NH3-তে নাইট্রোজেন কটা বন্ড ফর্ম করে? NH3-তে 3টে। অ্যামোনিয়াম আয়ন ফর্মুলা কি? NH4+। কটা বন্ড ফর্ম করে? নাইট্রোজেন 4টে। তার মানে কত হলো বলতো? নাইট্রোজেন 3ও শো করতে পারে, 4ও শো করতে পারে। তাহলে নাইট্রোজেন লেখ 3,4। নাইট্রোজেন হচ্ছে কত? 3,4। পরেরটা লেখ ক্লোরিন শো করে হচ্ছে লেখ 1,3,5,7। ক্লোরিন 1,3,5,7 লিখেছিস। তারপর লিখবি হচ্ছে কাকে ভাই? এই 4টেই তোর সিলেবাসে মেনশন করা আছে। তারপরে লেখ ফসফরাস লেখ 3,5। এগুলো একটু মনে রাখবো, ঠিক আছে, কে কত ভ্যালেন্সি শো করছে। ওকে, চল তাহলে এই ছিল হচ্ছে আমার বেসিক্যালি ফসফরাসের স্ট্রাকচার, মানে স্ট্রাকচার না, ভেরিয়েবল ভ্যালেন্সি আমি মাথায় রাখবো। এইবারে ক্লাস 10 লেভেলের কিছু বেসিক লুইস ডট স্ট্রাকচারে প্র্যাকটিস করে তারপর আমি তুই যাবো হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের লুইস ডট স্ট্রাকচারে। ওকে, চল তাহলে খাতার মধ্যে আঁকি একসাথে, না তুই আঁকবি আমি দেখবো, ঠিক আছে। 1 নাম্বার বাড়ি থেকে প্র্যাকটিস করে এসছিস। এই কোশ্চেন যদিও তোকে আর যদি স্কুলের টিচার খুব ভালোবাসে, সোজা কোশ্চেন দিতে চায়, তাহলে দেবে এই কোশ্চেন। H2 লুইস ডট স্ট্রাকচার। খাতা এঁকে ফেল, আমি আর রাখবো না। H2 ক্লাস 10 লেভেলের কোশ্চেন, H2 এর লুইস ডট স্ট্রাকচার। তোদের আর 5 মিনিট। H2 লুইস ডট স্ট্রাকচার কি হবে? H2 লুইস ডট স্ট্রাকচার তো ক্লাস 10 লেভেলে শিখেছি। এরকম ভাই, এই যে মাঝখানে ডট H, ব্যাস এনাফ। আমি তো জানি ভাই এরকম হতে পারে, তুই এইভাবে আঁকতে পারিস চাইলে। সিঙ্গেল বন্ড H ভাই, এই যে 2খানা ইলেকট্রন, এটাই ছিল না আমার H2 লুইস ডট স্ট্রাকচার ছিল H2, ঠিক আছে ভাই। H2 এর সাফিসিয়েন্ট। সেকেন্ড আঁক, 2 নাম্বার আঁক। কার আঁকবি 2 নাম্বার? আঁক হচ্ছে HCl এর স্ট্রাকচার এঁকে ফেল। HCl এর স্ট্রাকচার রাখতাম। HCl এর স্ট্রাকচার এইভাবে এঁকেছিলাম। কীভাবে? দেখ ভাই, তবে একটা জিনিস তোকে ক্লাস 10-এ যদি বলে দেয় তাহলে করতাম কি বলতো? একজনের ইলেকট্রনকে দেখাতাম ডট দিয়ে, আরেকজনকে দেখাতাম ক্রস দিয়ে। তুই চাইলে লাভ সাইনও দিতে পারিস, ঠিক আছে। হাইড্রোজেনেরটাকে ধর ক্রস দিলাম, ক্লোরিনেরটাকে দিলাম ডট, তাহলে আমার এরকম হতো না? এটা ভাই ক্লোরিন একটা শেয়ার করেছে, হাইড্রোজেন একটা শেয়ার করেছে, বেসিক্যালি এদের মাঝখানে একটা বন্ড, কোভ্যালেন্ট বন্ড। এই হচ্ছে আমার বেসিক্যালি HCl এর স্ট্রাকচার। খুব ভালো কথা বোঝা গেল। 3 নাম্বার আঁক। আর রাখবি 3 নাম্বার আঁক হচ্ছে O2 স্ট্রাকচার কি আঁক খাতায়। এঁকেছিস O2 স্ট্রাকচার? আঁকা হয়ে গেছে O2 স্ট্রাকচার কি হলো বেসিক্যালি? O2 স্ট্রাকচার হচ্ছে এটা ভাই, এই যে ভাই ও ভাই ও। অক্সিজেনের ভ্যালেন্সি কত? ভ্যালেন্সি হলে কটা ইলেকট্রন আছে অক্সিজেনের? কটা? 6টা। এ 6টা ও 6টাই। দেখ ভাই এই দুজনে ডাবল বন্ড বানিয়েছে, আর ভাই এই যে অক্সিজেনের মাথায় 2টো করে। এটাই ছবি O2-র আমার। আচ্ছা, এই O2-র ছবিতে চল এবার দেখা যাক। O2-র ছবিতে অক্সিজেনের মাথায় এই যে ইলেকট্রনগুলো আছে, যেগুলো আমার পার্টিসিপেট করেনি, বন্ড ফর্মেশনে পার্টিসিপেট করেনি, সেগুলোকে আমি কি বলতাম সেগুলোকে, যেগুলো আমার পার্টিসিপেট করছে না বন্ড ফর্মেশন?
যেগুলো পার্টিসিপেট করে সেগুলোকে বলবো হচ্ছে বেসিক্যালি লোন ইলেকট্রন, ঠিক আছে। আর দুখানা মিলিয়ে মিলিয়ে বলবো হচ্ছে পেয়ার। পেয়ার মানে দুখানা ইলেকট্রন, তার মানে আমার O2 মধ্যে কটা লোন পেয়ার আছে? 4টে লোন পেয়ার। লোন ইলেকট্রন কটা আছে? 8টা লোন ইলেকট্রন। একটা পেয়ার মানে হচ্ছে ভাই দুটো, তার মানে 4টে লোন পেয়ার মানে 8টা ইলেকট্রন। এ ভাই O2 স্ট্রাকচার গেল। 4 নাম্বার ছবি আগে বার, CCl4। 4 নাম্বার CCl4 কার্বন টেট্রাক্লোরাইড। একে বল হয়ে গেছে। আবার CCl4। CCl4 এর স্ট্রাকচার কি হলো ভাই? এই যে ভাই স্ট্রাকচার, কার্বনের ভ্যালেন্সি কত? ভ্যালেন্সি না, ভ্যালেন্স শেলে আছে 4টে ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন 4। Cl হচ্ছে ভাই আমার কটা আছে? Cl এর ভ্যালেন্স শেলে থাকে কটা? 7টা ইলেকট্রন। এখানেও ক্লোরিন ভাই 7টা। এই যে ভাই একটা বন্ড, দুটো বন্ড, 3 নম্বর বন্ড, 4 নম্বর বন্ড। এই হচ্ছে আমার CCl4 এর স্ট্রাকচার, তাই না? CCl4 এই স্ট্রাকচার ছিল। এখন দেখ CCl4 যে স্ট্রাকচার আঁকলাম, খুব ভালো কথা, আঁকা গেছে স্ট্রাকচার। CCl4 এ কটা লোন পেয়ার আছে? কটা লোন পেয়ার আছে CCl4 এ? 12টা লোন পেয়ার, তাই তো। লোন ইলেকট্রন কটা আছে? 24টা লোন ইলেকট্রন আছে। এবার একটা কোশ্চেন লেখ, ICSCর ক্লাস 10 লেভেলই কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ICSCর বোর্ড এক্সামেরই কোশ্চেন। কোন ইয়ার এসেছিল আমার এক্সাক্ট ইয়ারটা মনে নেই। লেখ কোশ্চেন লেখ, রাইট নাম্বার অফ lone pair electron, right number of lone pair electron in CCl4, right number of lone pair electron in CCl4, right number of lone pair electron in CCl4, number of lone pair electron in CCl4। 4টে অপশন আছে, অপশনগুলো লেখ 0, 1, 2, 3, right নাম্বার অফ লোন পেয়ার অফ ইলেকট্রন ইন CCl4। 4টে অপশন 0, 1, 2, 3। কি বুঝছিস দেখে কোশ্চেন দেখে? কি 0, 1, 2, 3, ঠিক আছে। তোকে বলেছে নাম্বার অফ লোন পেয়ার কি হবে ইন CCl4, কি হবে? এইবারে দেখ কোশ্চেন দেখে কি বুঝছিস, তুই কি মনে হচ্ছে? আর এইমাত্র যা পড়লাম দুখানের মধ্যে কি মনে হচ্ছে? CCl4 এর লোন পেয়ার কটা হওয়া উচিত? একটা কেন হবে? দুম করে একটা কেন হবে? এইমাত্র দেখলাম 12টা হওয়া উচিত। তো বেসিক্যালি দেখ, তোকে যখন এই ধরনের কোশ্চেন দিয়েছে তার মানে ভালো করে দেখ, তোকে 0, 1, 2, 3 বলেছে, তোকে বলেছে হচ্ছে বলতে কি সেন্ট্রাল অ্যাটমের লোন পেয়ারের কথা। দেখ ইউজুয়ালি হয় 12টা। যদি সেন্ট্রাল অ্যাটমের জিজ্ঞেস করে সেন্ট্রাল অ্যাটমের কটা হবে? 0টা। তোকে এই 0 আর 12 এই দুখানা অপশন কোনোদিন একসাথে দেবে না। আইদার 12-র করেসপন্ডিং 12, 13, 14, 15 দেবে, বা 0, 1, 2, 3 দেবে, এরকম। বুঝতে পেরেছিস? তার মানে এই হচ্ছে কেস। এটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটমের জানতে হয়েছে ইনডাইরেক্টলি তোর কাছে, বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এটা ভাই কোশ্চেন লেখার টেকনিক, আমার কিছু করার নেই। তোকে ইনডাইরেক্টলি জানতে হয়েছে কার ভাই? সেন্ট্রাল অ্যাটমের। তো সেন্ট্রাল অ্যাটমের লোন পেয়ার কত আছে CCl4 এর মধ্যে? 0। বুঝেছিস? তোকে 0 আর 12 এই দুখানা অপশন একসাথে কোনোদিনও দেবে না। তাহলে অ্যান্সার কত হলো আমার? 0। বুঝেছিস? হ্যাঁ ভাই বুঝতে পেরেছিস? না বোঝার মতন কিছুই নেই। CCl4 আমার কি হলো ভাই? নাম্বার অফ লোন পেয়ার ইলেকট্রন 0। ক্লিয়ার? চল আমি তাহলে এতক্ষণ সোজা সোজা হয়েছে, যাই হোক। দেখ এইবারে যে বল, এই যে আমার CCl4 এর স্ট্রাকচার আমি তুই আঁকলাম, দেখ CCl4 এর স্ট্রাকচারে আমি এঁকেছি দেখ আমার মতন, মানে আমার মতন মানে কি ভাই? দেখতে ভালো লাগবে বলে মাঝখানে একখানা কার্বন, চারদিক জুড়ে 4খানা ক্লোরিন। আজকে চাইলে কেউ দেখ এরকম আঁকতে পারে, কীরকম? এই যে এরকম আঁকতেই পারে। এটা C, এখানে তার 4খানা Cl, একে দিতে পারে তার ইচ্ছা মতন, কোনো অসুবিধার কিছু নেই, আঁকতেই তো পারে। সেও তো দেখ 4খানা CCl বন্ডই এঁকেছে, 4খানা CCl বন্ডই এঁকেছে। দেখ যে এই ছবি আঁকলো আর যে এই ছবি আঁকলো, দুজনেই ঠিকই আছে, অসুবিধার কিছু নেই। তারও তো ঠিকই আছে, ওখানে CCl4 আঁকা আছে। এখন বলতে এই ছবিতে আমি যেটা আঁকলাম বা তুইও যেটা এই মুহূর্তে খাতায় দেখে দেখে আঁকলি, সেখানে আমার Cl CCl এই বন্ড অ্যাঙ্গেলটা কত? বন্ড অ্যাঙ্গেলটা কত এই ছবিতে? বন্ড অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল, এক্স্যাক্টলি 90 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল। এটা 90 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল। আর যে দেখ ওই ছবিটা এঁকেছে তার ওখানে বন্ড অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি তো না, আলাদা আলাদা হবে। তার মানে কি বলতো ভাই, বন্ড অ্যাঙ্গেল তুই যেভাবে ছবি আঁকবি তার উপর ডিপেন্ড করছে, আমি যেভাবে ছবি আঁকবো তার উপর ডিপেন্ড করছে। CCl4 মলিকুল কি ভাই এরকম নাকি আমার ইচ্ছা মতন একভাবে থাকে, তোর ইচ্ছা মতন আরেকভাবে থাকবে? ও তো ভাই মলিকুল থাকবে মলিকুলের মতন। তার মানে কি ওর বন্ড অ্যাঙ্গেল একটা ফিক্সড আছে। স্বাভাবিকভাবে আমি যে ছবি আঁকছি আমার ইচ্ছা মতন হয়ে গেল এরকম 90 ডিগ্রি, তোর ইচ্ছা মতন হয়ে গেল 45 ডিগ্রি, এইভাবে কিছু একটা হচ্ছে। মলিকুল তার ওরকম না, তোর ইচ্ছা মতন বা আমার ইচ্ছা মতন চলছে না, তুই হচ্ছে মলিকুলের ইচ্ছা মতন চলবি স্বাভাবিকভাবেই। তার মানে কি হলো,
ভাই বন্ড অ্যাঙ্গেল নিয়ে গন্ডগোল, তার মানে এতক্ষণ ধরে যেসব স্ট্রাকচার আছে লুইস ডট স্ট্রাকচার, সেখানে কোথাওই দেখ আমি বন্ড অ্যাঙ্গেলের এক্সাক্ট ভ্যালু পাবো না বা এক্সাক্ট আইডিয়া পাবো না বন্ড অ্যাঙ্গেল সম্পর্কে। অ্যাঙ্গেল মানে কিসের ব্যাপার? জিওমেট্রির ব্যাপার। তার মানে বলতো কি লুইস ডট স্ট্রাকচার, এই যে স্ট্রাকচারগুলো আঁকছি এখান থেকে আমি মলিকুলের জিওমেট্রি সম্পর্কে কোনো আইডিয়া পাবো না, জিওমেট্রি সম্পর্কে এক্সাক্ট জিওমেট্রি কেমন হবে, জিওমেট্রি বা শেপ সম্পর্কে কোনো আইডিয়া পাবো না, বুঝতে পেরেছিস? তাহলে এই হচ্ছে আমার লুইস ডট থিওরির মেন আমার যেটা লিমিটেশন, জিওমেট্রি সম্পর্কে কোনো আইডিয়া দিতে পারে না, জিওমেট্রি সম্পর্কে কোনো আইডিয়া দিতে পারে না। ঠিক আছে, বুঝতে পারলি? ক্লিয়ার, বোঝা গেছে? জিওমেট্রি সম্পর্কে কোনো আইডিয়া পাচ্ছি না, আমার তো স্ট্রাকচারের উপর ডিপেন্ড করছে। তাহলে অ্যাকচুয়ালি কী হবে সেগুলো আমি ভিএসিপিআর বা ভ্যালেন্স বন্ড থিওরি থেকে জানতে পারবো, বোঝা গেল? যাই হোক, চলো এবার একটু কঠিন লেভেলে যাই। লেখ ফার্স্ট কোশ্চেন, লেখ ড্র লিউইস ডট স্ট্রাকচার draw Lewis dot structure of NO3 minus ion, NO3 minus ion, NO3 minus ion, NO3 minus ion, NO3 minus ion এর নাম কি? নাইট্রেট, তাই তো? NO3 মাইনাস হচ্ছে নাইট্রেট। তাহলে NO3 মাইনাস আয়নের স্ট্রাকচার দেখ এইবারে, এই ভাই NO3 মাইনাস আয়নের স্ট্রাকচার আঁকতে গিয়ে দেখবো যে ভাই কোথায় কি হচ্ছে, কেন কি হচ্ছে। এখন অনেকগুলো স্ট্রাকচারের মধ্যে কোনটা বেশি স্টেবল সেগুলো আমার বোর্ড এক্সামের কিন্তু পার্ট নয়, বুঝতে পেরেছিস তো? অনেকগুলো স্ট্রাকচারের মধ্যে কোনটা বেশি স্টেবল সেটা কিন্তু আমার বোর্ড এক্সামের পার্ট নয়, বুঝলি? তাহলে চল আমি শুরু করি আঁকা NO3 মাইনাসের স্ট্রাকচার। আচ্ছা, তোর কি মনে হয় NO3 মাইনাসে সেন্ট্রাল অ্যাটম কে হতে পারে? কে হতে পারে? দেখ আমি এতক্ষণ ধরে যে কটা স্ট্রাকচার রাখলাম, CH4 এর সেন্ট্রাল অ্যাটম কে? কার্বন। তুই দেখ যার নাম্বার কম হয় সেই আমার ইউজুয়ালি সেন্ট্রাল অ্যাটম হয়। CCl4 কার্বন ছিল একটা, দেখ হচ্ছে আমার সেন্ট্রাল অ্যাটম। H2O অক্সিজেন ছিল একটা, হচ্ছে আমার সেন্ট্রাল অ্যাটম। অ্যামোনিয়া নাইট্রোজেন একটা, হচ্ছে আমার সেন্ট্রাল অ্যাটম। তার মানে যার নাম্বার কম সেই আমার সেন্ট্রাল অ্যাটম ইউজুয়ালি হয়। তাহলে NO3 মাইনাসে সেন্ট্রাল অ্যাটম কে হতে পারে? কে হতে পারে? নাইট্রোজেন, তাই তো? তাহলে চল মাঝখানে নিলাম নাইট্রোজেন। নাইট্রোজেনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন আছে? 5টা। তাহলে চল 5টা নিচ্ছে, 1 2 3 4 5। অক্সিজেন, কটা অক্সিজেন লাগবে NO3 মাইনাস আঁকতে গেলে? 3টে। অক্সিজেনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন আছে? 6টা। 1 2 3 4 5 6 6টা। অক্সিজেনকে দিয়ে দিলাম, অক্সিজেন। এই হচ্ছে আমার NO3 আমি নিয়েছি, বেসিক ফ্রেমওয়ার্ক এখনো। চল আমি শুরু করি আঁকা। দেখ ফার্স্ট আমি কি করছি, ভাই নাইট্রোজেন, এই নাইট্রোজেনের সাথে এই অক্সিজেনের একটা ধর বন্ড আমি বানালাম। নাইট্রোজেনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন হলো এই মুহূর্তে? কটা আছে বল? 5টা ছিল, 6টা হলো। ওই অক্সিজেনটার কটা হলো? 6টা ছিল, 7টা হলো। এক্স্যাক্টলি ঠিকই বলেছিস। তা নাইট্রোজেনের দেখ কখনো অক্টেট হয়নি, অক্সিজেনের অক্টেট হয়নি। নাইট্রোজেন এবার এর সাথে একটা শেয়ার করলো, তাহলে এখন নাইট্রোজেনের কটা হলো? 7টা ছিল, 1 2 3 4 5 6, আগে ছিল 6টা, আরও একটা পেলো, 7টা হলো। এখনো 8 হয়নি। এই অক্সিজেনের কটা হলো? 7টা হলো। নাইট্রোজেন এখন একটা দরকার, তাহলে চল আমার আরেকটা শেয়ার করলো, তাহলে এই নাইট্রোজেনের 8টা হয়ে গেল। এই অক্সিজেনের কথা হলো, সব কটা অক্সিজেন হলো 7টা করে, বুঝেছিস? তাহলে দেখ কেউই এখন কিন্তু অক্টেটের দিকে পৌঁছায়নি, না পৌঁছেছে নাইট্রোজেন, না পৌঁছেছে অক্সিজেন। ক্লিয়ার, বোঝা গেল? এইবারে তাহলে কি হচ্ছে, নাইট্রোজেনের মাথায় এখনো দুখানা এক্সট্রা ইলেকট্রন আছে, চল আমি একটাকে নিলাম, নিয়ে ধর নাইট্রোজেন আমার শেয়ার করলো এই অক্সিজেনের সাথে, হয়েছে? খুব ভালো কথা হলো। শেয়ার করার পরে এইবারে নাইট্রোজেনের ভ্যালেন্স শেলে কটা হলো? কত হলো? গুনে গুনে বল, কটা হলো? 8 থেকে ক্রস করে বেরিয়ে গেছে, কিন্তু 9 হয়েছে। হতেই পারে, সেন্ট্রাল অ্যাটমের কিন্তু ক্রস করে যায়, লেখা আছে লুইস ডট স্ট্রাকচারের রুলে লেখা আছে সেন্ট্রাল অ্যাটমের ক্রস করে যেতে পারে। অক্সিজেনের কটা হলো? 8টা। টার্মিনাল অ্যাটমের আমার 8টা। ঠিক আছে ভাই, অক্সিজেন স্টেবল হয়েছে। এইবারে চল, এই অক্সিজেন তো 7টা হয়ে বসে আছে, তাহলে আমার দেখ ওই নাইট্রোজেনের মাথায় এখনো আরও একটা ইলেকট্রন ছিল, সেটাকে আমি এবার এর সাথে শেয়ার করছি, হয়েছে? তাহলে নাইট্রোজেনের ভ্যালেন্স শেলে কটা হলো এখন? কটা হচ্ছে নাইট্রোজেনের ভ্যালেন্স শেলে? 1 2 3 4 4 2 8 2 10টা। অক্টেট ক্রস করে বেরিয়ে গেছে, বেরিয়ে যাক, কোনো অসুবিধার কিছু নেই, রুলে আমার লেখা আছে। অক্সিজেনের কটা হলো? কটা আছে অক্সিজেনের? 8টা। তাহলে প্রশ্ন হচ্ছে, দেখ আমি অনেক রকম স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এটা একটা হতে পারে। এই অক্সিজেন আর তো নাইট্রোজেনের সাথে শেয়ার করতে পারবে না, আর তো নাইট্রোজেনের মাথায় নেই, যা করতে পারতো নাইট্রোজেন করে ফেলেছে ম্যাক্সিমাম যা পসিবল ছিল। তার মানে লুইস ডট থিওরি ওয়াইজ থিওরিটিক্যাল স্ট্রাকচার আমার এটা হয়তো হতে পারে NO3 মাইনাসের, বুঝলি? NO3 মাইনাসের না, আমি এখন কার ছবি আঁকছি হচ্ছে NO3 মাইনাস। এটা হচ্ছে আছে আমার NO3 মাইনাস। ক্লিয়ার, বোঝা গেছে? হ্যাঁ ভাই বোঝা গেল। NO3 এ গেছে, আমি এখনো মাইনাস চার্জ কিন্তু এখনো দিইনি, মাইনাস চার্জ এখনো দিইনি। NO3 আর NO3 মাইনাস কোনোদিনও সেম নয়। এইবারে দেখ তাহলে এটা আমার হয়েছে, যেখানে নাইট্রোজেনের ভ্যালেন্স শেলে কটা হলো? 10টা। অক্সিজেনের কটা হলো? 8টা। তার মানে এই অক্সিজেন স্টেবল, এই অক্সিজেনও স্টেবল, এই নাইট্রোজেনও ঠিকঠাকই আছে, কারণ অক্টেট বাড়তে পারে, রিল্যাক্স হতে পারে। মাইনাস চার্জ মানে কটা ইলেকট্রন বলতো? একটা ইলেকট্রন। তাহলে ওই মাইনাস চার্জের এই অক্সিজেনের ভ্যালেন্স শেলে কটা আছে? 7টা। তাহলে চল
এই মাইনাস চার্জের মানে একটা ইলেকট্রন, আমি যদি ওই একটা এক্সট্রা ইলেকট্রনকে অক্সিজেনের মাথায় এঁকে দিই তাহলে তো দেখ আমার হয়ে যায়, তাই না? এটা দেখ আমার হয়ে গেল অক্সিজেনের 8টা, এই অক্সিজেনেরও 8টা, এই অক্সিজেনেরও 8টা, তার মানে আমার কি হলো বলতো NO3 মাইনাসের থিওরিটিক্যাল স্ট্রাকচার এটা হলো স্বাভাবিকভাবে NO3 মাইনাসের থিওরিটিক্যাল স্ট্রাকচার এটা হলো। এইবারে এটা হচ্ছে থিওরিটিক্যাল স্ট্রাকচার, আমি এটা পেলাম থিওরিটিক্যাল লুইস ডট স্ট্রাকচার থিওরিটিক্যাল। আমি এবার কি করলাম ভাই NO3 মাইনাস আয়নটাকে তাহলে থিওরিটিক্যাল স্ট্রাকচার ওয়াইজ নাম্বার অফ N ডাবল বন্ড কটা হচ্ছে, নাম্বার অফ N ডাবল বন্ড কটা হচ্ছে দুটো, নাম্বার অফ N সিঙ্গেল বন্ড কটা হচ্ছে একটা। এইবার আমি কি করলাম NO3 মাইনাসকে IR স্পেকট্রোস্কোপিতে ফেললাম, IR স্পেকট্রামের যে ডেটা পেলাম সেখান থেকে আমি কি দেখলাম, তার মানে এটা ছিল হচ্ছে আমার থিওরিটিক্যাল ভ্যালু। এক্সপেরিমেন্টালি আমি কি দেখছি, এক্সপেরিমেন্টালি আমি পেলাম হচ্ছে IR স্পেকট্রোস্কোপির মধ্যে দিয়ে, এর মধ্যে পাওয়া গেল দুখানা N সিঙ্গেল বন্ড আর একখানা N ডাবল বন্ড ওর ভ্যালু আমি পেলাম। তার মানে এক্সপেরিমেন্টালি আমি পেলাম কি বলতো, দুখানা N সিঙ্গেল বন্ড আর একখানা N ডাবল বন্ড। তাহলে এক্সপেরিমেন্টালি আমি যেটা পেলাম আর থিওরিটিক্যালি যেটা আমি এঁকেছিলাম সে দুখানা কি সেম, আলাদা হলো? আমি এক্সপেরিমেন্টালি কি পেলাম ভাই একখানা N ডাবল বন্ড, আর থিওরিটিক্যালি আমি এঁকেছিলাম হচ্ছে দুখানা N ডাবল বন্ড। বুঝতে পেরেছিস? তার মানে দেখ এই এক্সপেরিমেন্টাল আর থিওরিটিক্যাল লুইস ডট স্ট্রাকচারের মধ্যে একটা ডিফারেন্স আছে, স্বাভাবিকভাবে বুঝতে পারছি আছে ডিফারেন্স। তাহলে এই ডিফারেন্সটার মধ্যে ব্রিজ করবে হচ্ছে আমার একটা নতুন কনসেপ্ট, সেটাই কি, সেটাকে বলা হচ্ছে ফর্ম্যাল চার্জ। ঠিক আছে, ফর্ম্যাল চার্জ। তাহলে খাতায় এবার হেডিং দে, আমার তো সিলেবাসে এবার হচ্ছে ফর্ম্যাল চার্জ, খাতায় হেডিং দে ফর্ম্যাল চার্জ, FORMAL চার্জ, ফর্ম্যাল চার্জ, ফর্ম্যাল চার্জ। ঠিক আছে, শর্টে বলবো FC লেখ, ফর্ম্যাল চার্জের মধ্যে লেখ it acts as a breeze between theoretical Lewis dot structure and experimental structure, theoretical Lewis dot structure and experimental structure, theoretical Lewis dot structure and experimental structure লিখেছিস? তার মানে এই যে ভাই থিওরিটিক্যাল স্ট্রাকচার যা আমি আঁকছিলাম এর উপরে যদি আমি ফর্ম্যাল চার্জ অ্যাপ্লাই করে দিই ওটা হয়ে যাবে হচ্ছে আমার লুইস ডট স্ট্রাকচার। যাই হোক চল, বোঝা গেছে? তাহলে ব্রিজের কাজ করছে হচ্ছে ফর্ম্যাল চার্জ। ফর্মুলা লেখ, ফর্মুলা একদম মুখস্থ করে ফেলবি, ফর্ম্যাল চার্জের ফর্মুলা লেখ, ফর্মুলা লেখ, খাতার বাদিক থেকে স্টার্ট কর। ফর্ম্যাল চার্জ অফ অ্যান অ্যাটম, এইভাবে লিখছি দেখ, ফর্ম্যাল চার্জ অফ অ্যান অ্যাটম বা অন অ্যান অ্যাটম একই ব্যাপার, ফর্ম্যাল চার্জ অন অ্যান অ্যাটম ইকুয়ালস টু, আমি ইকুয়েশন লিখবো প্লাস মাইনাস ফর্মে যাবে, লম্বা হতে পারে ইকুয়েশন। ঠিক আছে, ফর্ম্যাল চার্জ অন অ্যান অ্যাটম বা অফ অ্যান অ্যাটম ইকুয়ালস টু লেখ নাম্বার অফ